গত পর্বে আমরা দেখেছিলাম মাদক পরিবার এর প্রথম অংশ। এবারে আমরা দেখব মাদক পরিবারের শেষ অংশ। টলারেন্সের জায়গাটা অতিক্রম করে যায়, তখনই কিন্তু সে এডিক্টেড হয়ে যায়। আমার এই ধরনের অ্যাগ্রেসিভনেসের কারণে এই যে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আমার ওয়াইফ চলে গেছে আমাকে ছেড়ে। ছবি জঙ্গলের মানুষের মধ্যে একটু মাদক গ্রহণের প্রবণতা বেশি। যাদের সঙ্গে আমি কাজ করি, উঠা বসা করি, তাদের মধ্যে আমি দেখিনি যে মাদকাসক্ত বলতে যা বোঝায় এরকম কাউকে কিন্তু আমি পাইনি। যদি অ্যাডমিশন এখন না করেন, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, এতটাই সে ডেসপারেট হয়ে গেছিল। ওদের ব্রেনও মাদকের নেওয়ার জন্য ট্রিগার হয়। সুইচ অন হইলে সাথে সাথে তার ভিতরে তীব্র ক্রেভিং শুরু হয়ে যায়। যাদের সঙ্গে মাদক নিত বা যেখানে মাদক নিত তাদের সাথে কমিউনিকেশন হলে বা যে জায়গায় যেত সেখানে গেলে তার ট্রিগারন হইতে পারে। যদি কেউ সিরাপ নেয়, সিরাপ দেখলে তার ট্রিগারন হইতে পারে। সো হাউ টু কমবেট দিস ট্রিগারন, আমরা এগুলি ট্রেনিং দিই। যারা ট্রেনিং সফলভাবে এক্সিকিউশন করে তারা কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে পারে। সুতরাং আমি এই ধরনের ছেলেদের উদ্দেশ্যে, তার পরিবারের উদ্দেশ্যে বলছি, আমাদের ভাষায় একটা শব্দ আছে, রোল উইথ রেজিস্ট্যান্স। তারা মিথ্যা বলবে, তারা দুর্ব্যবহার করবে, দানবের মতো আচরণ করবে। কোনো মা এসে বলে যে আমার সন্তান আমাকে বালিশ চাপা দিয়ে ধরে, আমার সন্তান আমার গলায় বটি ধরে, এ কি আমার সন্তান? আমি তো বুঝতে পারছি না, আমার মনে হয় এই সন্তান, এর ভিতরে একটা দানব ঢুকেছে। ওই কথাটা বলছিল। তো এই দানবটা হচ্ছে কেমিক্যাল এজেন্ট ইনসাইড দি ব্রেইন মেকানিজম। তখন আমরা মাদেরকে বুঝাই যে আপনার সন্তান আপনাকে বটি দিয়ে ধরে নাই, আপনার সন্তান আপনাকে বালিশ চাপা দেয় নাই, আপনার সন্তানের ভিতরে যে দানব আছে, কেমিক্যাল দানব, রাসায়নিক দানব, সে এই কাজটা করেছে, এটাকে চিকিৎসা করুন। তখন আপনার সন্তান আবার আপনার মাদক মুক্ত হয়ে, দানব মুক্ত হয়ে আপনার কাছে অরিজিনাল সন্তান ফেরত আসে। এটা আমরা বাবা মাদেরকে কাউন্সেলিং করি। ভালো হয়ে আবার 1-2 বছর পরে রিল্যাপস হয়েছে। তো আমাদের সংজ্ঞা অনুযায়ী এই ড্রাগ ডিপেন্ডেন্স ইজ এ ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ, মানে দীর্ঘমেয়াদী বারবার হয় এমন একটা রোগ। আমরা যদি ডায়াবেটিসকে কন্ট্রোল করে দিই, ডায়াবেটিস বেড়ে যায়। আর মাদকাসক্ত যারা ওরা মাঝে মাঝে ওই বন্ধুদের সাথে আবার মেশে, ব্যাড বাউন্ডারিতে ঢুকে, ব্যাড কোম্পানির সাথে কমিউনিকেশন করে। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। আর এই যখন একটা ড্রাগস ঢুকে, ব্রেন মেকানিজম বদলে যায় এবং সেই ঢুকলে কোনো মাদকের আমাদের নিউরনের ভিতর ঢুকে 1 বছর অ্যাক্টিভ থাকে, আর 1 বছর থাকে ডরমেন্ট। যখন 2 বছর না খায় তখন আমরা বলি যে সে মাদক মুক্ত হয়েছে। এর মধ্যে মাদক শরীর থেকে বেরিয়ে যায় এবং মাদকের কারণে যে ব্রেনের যে ক্ষতি হয়, সেই ক্ষতিটাকে আমরা রিপেয়ার করতে পারি। কিন্তু কিছু রিল্যাপস ফ্যাক্টর আছে। আবার মাদক নেওয়ার জন্য আমরা 16টা ফ্যাক্টরকে ট্রেনিং দেই এবং কিছু আমরা বলি ট্রিগার অন, যেমন সুইচ দিলে সাথে সাথে লাইট জ্বলে উঠবে, ওইটা আর থাকাইতে পারবো না। ওদের ব্রেনও মাদকের নেওয়ার জন্য ট্রিগার অন হয়। সুইচ অন হইলে সাথে সাথে তার ভিতরে তীব্র ক্রেভিং শুরু হয়ে যায় মাদক নেওয়ার জন্য, ওটা সামাল দিতে পারে না। এই জন্য আসক্তির এটাও একটা বড় কারণ। ট্রিগার হয় কখন হয়? টাইম, প্লেস, পার্সন অ্যান্ড অবজেক্ট। যে সময় সে মাদক নিত তখন তার ট্রিগারন হইতে পারে। যাদের সঙ্গে মাদক নিত বা যেখানে মাদক নিত তাদের সাথে কমিউনিকেশন হলে বা যে জায়গায় যেত সেখানে গেলে তার ট্রিগারন হইতে পারে। যদি কেউ সিরাপ নেয়, সিরাপ দেখলে তার ট্রিগারন হইতে পারে। সো হাউ টু কমবেট দিস ট্রিগারন, আমরা এগুলি ট্রেনিং দিই। যারা ট্রেনিং সফলভাবে এক্সিকিউশন করে তারা কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে পারে। সুতরাং আমি এই ধরনের ছেলেদের উদ্দেশ্যে, তার পরিবারের উদ্দেশ্যে বলছি, আমাদের ভাষায় একটা শব্দ আছে, রোল উইথ রেজিস্ট্যান্স। তারা মিথ্যা বলবে, তারা দুর্ব্যবহার করবে, দানবের মতো আচরণ করবে। কোনো মা এসে বলে যে আমার সন্তান আমাকে বালিশ চাপা দিয়ে ধরে, আমার সন্তান আমার গলায় বটি ধরে, এ কি আমার সন্তান? আমি তো বুঝতে পারছি না, আমার মনে হয় এই সন্তান, এর ভিতরে একটা দানব ঢুকেছে। ওই কথাটা বলছিল। তো এই দানবটা হচ্ছে কেমিক্যাল এজেন্ট ইনসাইড দি ব্রেইন মেকানিজম। তখন আমরা মাদেরকে বুঝাই যে আপনার সন্তান আপনাকে বটি দিয়ে ধরে নাই, আপনার সন্তান আপনাকে বালিশ চাপা দেয় নাই, আপনার সন্তানের ভিতরে যে দানব আছে, কেমিক্যাল দানব, রাসায়নিক দানব, সে এই কাজটা করেছে, এটাকে চিকিৎসা করুন। তখন আপনার সন্তান আবার আপনার মাদক মুক্ত হয়ে, দানব মুক্ত হয়ে আপনার কাছে অরিজিনাল সন্তান ফেরত আসে। এটা আমরা বাবা মাদেরকে কাউন্সেলিং করি। আর এর যে উপলব্ধি, রিয়েলাইজেশান, থার্ড টাইমে তার যে রিয়েলাইজেশান, সেলফ মোটিভেটেড আমরা বলি, নিজে থেকে এসেছে। তার একটা পরিবারে ভাঙন হয়েছে, বিয়ে করেছে, সেটার ভাঙন হয়েছে, ওয়াইফ দূরে গেছে, আর নিজের থেকে এসেছে, এটা একটা পজিটিভ দিক। সেলফ মোটিভেটেড যদি হয় তাদেরকে আমরা আশা করি
আমরা পরবর্তীতে ভালো করতে পারবো। আরেকটা হচ্ছে সে খুব রিয়েলাইজ করেছে যে বাবা মা অসুস্থ হয়ে যায়। আমি দেখেছি এদেশের টপ সেলিব্রিটি মানে ফিগারকে দেখেছি শুধুমাত্র তাদের সমস্ত সফলতা ব্যর্থ হয়ে যায় সন্তানের মাদকাসক্তির কারণে। তারা হার্ট অ্যাটাক করে, তাদের স্ট্রোক করে, তাদের মানে ডায়াবেটিস হয়ে যায়, নানা রোগে আক্রান্ত হয়ে যায়, ডিপ্রেশনে আক্রান্ত হয়। মাগুলি কাঁদতে 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 আমাদের রোগী হয়ে আসে, কোএডিক্ট হয়ে যায়, তখন তারাও কিন্তু সন্তানের সাথে দুর্ব্যবহার করে। সুতরাং এরকম একটি বিধ্বস্ত পারিবারিক আবহ তৈরি হয়ে যায়। আমরা বলি যে ভাইস ভার্সা, বাবা মাও তখন কোএডিক্ট হয়ে যায়, ট্যাকেল দিতে পারে না। এই জন্য আমরা বলছি রোল উইথ রেজিস্ট্যান্স, মানে লেগে থাকতে হবে, হাল ছেড়ে দিলে হবে না, ঘর থেকে বেরিয়ে যা, তোকে জেলখানায় দেবো, এগুলি বললে হবে না। এটা লেগে থাকতে হবে, একটা না একটা সময় সে রিয়েলাইজ করবে। এবং প্রচুর ছেলে পেলে ভালো আছে। সুতরাং আমরা বাবা মাদের উদ্দেশ্যে বলবো, চিকিৎসা আছে, বাংলাদেশে চিকিৎসা আছে, আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা গ্রহণ করব, আমরা লেগে থাকব। আর আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে যারা আসক্ত হয়েছে তাদেরকে আমরা চিকিৎসা করে সুস্থ করব, আর একটা হচ্ছে তারা যেন রিল্যাপস না হয় তার জন্য একটা ম্যানেজমেন্ট আছে, সেটা পারিবারিক কাউন্সেলিং আমরা করি, পরিবারের সদস্যদের একটা ভূমিকা আছে, প্লাস যে মাদক নেই তার তো একটা ভূমিকা আছে। এই বিষয়গুলোকে আমরা ইন্টারাকশনের মধ্যে নিয়ে আসি এবং তার লাইফ স্টাইলটা আমরা বোঝার চেষ্টা করি, যেখানে যেখানে তার সমস্যা আছে সেগুলিকে সলভ করার চেষ্টা করি। আলটিমেটলি সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা ছেলে কিন্তু আমরা সফলতার পথ দেখতে পাই। স্যার আপনার কাছে আসছি। স্যার আপনি তো শুনলেন ওর ঘটনা, আপনার কি পরিবারে এমন কোনো কেউ আছে বা এমন কোনো ছাত্র ছিল যে যারা মাদকের প্রতি আসক্তি ছিল তাদের, এবং তার আপনারা ফেরাতে পেরেছেন? হ্যাঁ আছে, আমার খুব ঘনিষ্ঠ জন, খুবই ঘনিষ্ঠ। 1985-এ আমি তখন বাইরে লেখাপড়া করি, আমি খবর পেলাম যে সে আসক্ত। আমি 86 সালে ফিরলাম, মানে জানতে পারলাম যে সে কিছুতেই তাকে সারানো যাচ্ছে না বা ওখান থেকে সরানো যাচ্ছে না মাদকাসক্ত ইয়ে থেকে। তা আমি কলকাতায় লেখাপড়া করতাম, তো এলাম, এসে তার সাথে সঙ্গ দিলাম, আমার যতটুকু জ্ঞান ছিল জেনেছি তার সাথে সঙ্গ দিলাম। 24 ঘন্টা থাকতাম তার সাথে, আমি এরকম 1 মাস কাটালাম তার সাথে। কিন্তু কোনো না কোনো ফাঁক করে সে বেরিয়ে যেত এবং হেরোইন খেত। পরে আমি জানলাম যে ওর যখন ইয়েটা তৈরি হয়, মানে ড্রাগ নেওয়ার অবস্থাটা তৈরি হয়, তখন সে শরীর কাঁপতে থাকে, ভীষণভাবে কাঁপতে থাকে, উইথড্রল সিনড্রোম হয়, তখন তাকে একটু দিতে হয়। আচ্ছা, ভালো। তারপরে আমি তো 1 মাস চলে গেলাম, কিন্তু আমি খবর পাচ্ছি যে তাকে সবাই বলল যে জেলখানায় পাঠিয়ে দাও, জেলখানায় তো আর মাদক পাবে না। পাঠানো হলো, ফিরলো আবার যে কাছেই। এরকম হতে 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 তাকে মাদক নিরাময় কেন্দ্রে দেয়া হলো। অনেক দিন ধরে কিন্তু হচ্ছে, এটা পরিবারের সব কিছু তছনছ করে দিয়েছে, সব বেঁচে কিনে শেষ একদম। কিন্তু মাদক নিরাময় কেন্দ্র যেটা প্রাইভেট সেক্টরের, প্রচুর খরচ করতে হয়, প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সরকারিভাবে মফস্বলে ওই ধরনের মাদক নিরাময় কেন্দ্র ছিল না। তখন তাকে নিয়ে আসা হলো ঢাকায়, থাকলো, অনেক দিন থাকলো, থেকে কিছুটা মুক্ত হলো, বাড়িতে ফিরলো। ফেরার পর তারা কন্টিনিউ করলো না, কারণ মাদক নিরাময় কেন্দ্র থেকে ডাক্তারদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর 3টা মাস, মিনিমাম 3 মাস সব সময় যোগাযোগ থাকতে হবে ডাক্তারের সাথে। এটা কিন্তু পরিসংখ্যান, না হলে কিন্তু কোনো মতেই ওই দেখিয়ে চলে আসলো ছেড়ে দিয়েছি, ওটা সবচেয়ে মিথ্যা কথা বলে। কিন্তু এই ছেড়ে দিয়েছি, নামাজ পড়াও ধরে, সব কিছু দাঁড়িয়েও রাখে, সব কিছু করে যাতে মানুষ বুঝতে না পারে, কিন্তু আবার সেবন করে। এই করতে 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 একটা পর্যায়ে, বেশি দিন না, বছর 5-7 আগে থেকে তার বোধোদয় হয়েছে, আবার নিয়ে যাওয়া হয়েছিল 2-3 বার, এখন একটু ভালো আছে। আচ্ছা, এটা আমার একদম প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা। বকুল ভাই জীবনে কি এরকম কোনো ঘটনা আছে যে শেয়ার করা যায়? এরকম কেউ আছে কি?
বাহ। আপনি জানেন যে আমি দৈনিক প্রথম আলোর সঙ্গে জড়িত। আমাদের ওখানেই প্রথম আলোর ট্রাস্টে থেকে আমরা এসিড বিরোধী মাদক বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত। ডক্টর মুহিত কামাল তিনিও আমাদের সঙ্গে একজন উপদেষ্টা আছেন। তো সেখান থেকে আমি বলবো যে এরকম কিছু কেস তো আমরা দেখেছি নিজেরাই। তেমনই একজন রাজেশ তার নাম, তার কথা বলতে পারি যে সে আসক্ত হয়ে গেল এবং এমন অবস্থা হলো যে বাড়িতে সে মাদক গ্রহণ করার জন্য টাকা পয়সার যে ব্যাপারটা চলে আসে, দেখা যায় বাসার ফ্যান এটা সেটা সেগুলো বিক্রি করে দিয়ে সে ইয়ে করতো। পরবর্তীতে আমাদের এই ট্রাস্টের কর্মীদের মাধ্যমে তাকে মাদক নিরাময় কেন্দ্র আপনে নেওয়া হলো এবং সেখানে তাকে সেখানেই চিকিৎসাধীন ছিল। বর্তমান অবস্থা হলো এখন সে সুস্থ জীবন এবং প্রবাসে বসবাস করছে এবং সে তার সুস্থ জীবনে ফিরে আসছে আর কি। সম্পূর্ণ এটা সে একদম। ভালো। জি। যাক, আপনার পরিবারের সবাই তো সঙ্গীতের সাথে সম্পৃক্ত এবং আমরা জানি যে আপনার খুব সুন্দর একটি সঙ্গীত পরিবার, আপনার 2টি মেয়ে 1টি ছেলে আছে। তো আপনি ওদেরকে কিভাবে গাইড করছেন বা ওদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে আসলে কি কখনো ওদেরকে বলেছেন বা ওদেরকে অবগত করেছেন? এটা প্রয়োজন পড়েনি এই জন্য যে ওরাই নিজেরাই এই ব্যাপারটায় খুবই সচেতন। আচ্ছা। আমার সন্তানদের সঙ্গে আমি খুবই ফ্রেন্ডলি আর কি। আর ওই যে আরেকটা বিষয় আছে যে পরিবারের যে সন্তানের সঙ্গে যদি বাবা মায়ের ইন্টারাকশানটা খুব ভালো বন্ধুত্বপূর্ণ হয় তাহলে কিন্তু এই সুযোগটা কখনো ঘটে না। এবং আমার বেলাও তাই যে আমার সন্তানদের সঙ্গে আমার এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে ওরা যে কোনো কিছুই আমার সঙ্গে শেয়ার করে বা আমিও ওদের কাছে সবসময় বলি যে যে কোনো ব্যাপার হোক, সেটা প্রেম ঘটিত ব্যাপার হলেও সে অনায়াসে যেন আমার সঙ্গে শেয়ার করতে পারে। তো এইরকম ব্যাপারটা আছে বলেই আমি মনে করি যে আমার সন্তানরা অনেক ভালো আছে এবং তারা যেন ভালো মানুষ হিসেবে সবার কাছে পরিচিত হয়, সেটা কিন্তু আমি চেষ্টা করি এবং তারা সবার কাছে তারা কিন্তু ওইরকমই গ্রহণযোগ্যতা আছে আর কি তাদের। আমরা তোমার কাছে আবার আসছি। এই যে তুমি যে এতক্ষণ বলছিলে যে তোমার ওয়াইফ তোমাকে ছেড়ে চলে গেছে এবং আমরা জানি যে তোমার একটি সন্তানও রয়েছে। জি। তো তোমার কাছে কেমন লাগে যে তোমার বাবা এখন অসুস্থ? তুমি কি আসলে অনুতপ্ত বা তুমি তোমার মতো যারা আর কেউ মাদক গ্রহণ না করে তাদের জন্য তুমি কি বলবে? আমি তো ওটা অনুতপ্ত বা অনুশোচনা তা বলতে বুঝতে পারতেছি না, জাস্ট এটা বুঝতেছি যে খুব বেশি অপরাধ বোধ হচ্ছে। আচ্ছা। মানে হয়তো বা আমার শাস্তি কম হয়ে গেছে, মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার আরও বেশি শাস্তি হওয়া উচিত। মানে কারণ আমি একা তো সাফার করি নাই, আমার আশেপাশে যারা আছে সবাই মিলে সাফার করছে শুধুমাত্র আমার এই নেশা মাদকের জন্য। আমার থেকে বেশি সাফার করতেছে আমার ফ্যামিলি, আমার বাবা আমার মা। আর যদিও এখন তারা খুব সাপোর্টিভ, একদম ছোট থেকে সাপোর্টিভ ছিল, কিন্তু একটা হয়তো বা গ্যাপ ছিল আমার বাবা মার সাথে। তো এখন তুমি তোমার মতো যারা আছে বা যারা মাদক গ্রহণ করছে বা তার মাদকের প্রতি যাদের আসক্তি আছে তাদের জন্য তুমি কি বলবে? তাদের প্রতি তো কিছু বলার নাই, কারণ তারা বললেও বুঝবে না, যেমনটা আমি ছিলাম, আমাকে বললেও বুঝতাম না। গার্ডিয়ানদেরকে বুঝতে হবে বেশি, গার্ডিয়ানদেরকে খেয়াল রাখতে হবে তার বাচ্চারা ব্যাপারে, যে তার বাচ্চারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, বাচ্চারা বাসায় রুম আটকায় বন্ধুদের সাথে আড্ডা দেয় কিনা, এটা সবচেয়ে বেশি দেখতে হবে। যে বন্ধু বান্ধব কাদের সাথে মিশতেছে তাদের ফোন নাম্বার রাখতে হবে, ওদের গার্ডিয়ানের ফোন নাম্বার রাখতে হবে। বাসায় যদি দরজা লাগানো থাকে, হ্যাঁ হয়তো 5-10 মিনিট পার্সোনাল টাইম স্পেন্ড করতেই পারে, তাই বলে যদি ঘন্টার পর ঘন্টায় বাসায় দরজা লাগানো থাকে বা বলতেছে যাবো এক জায়গায় কিন্তু যাচ্ছে আর এক জায়গায়, এরকম যদি মিথ্যের থাকে, গার্ডিয়ানদেরকে একদম সূক্ষ্ম দৃষ্টিতে রাখা উচিত, সন্দেহের চোখে না, ভালোবাসা বা মায়ের দৃষ্টিতে সবসময় খেয়াল রাখতে হবে। কারণ ড্রাগ এমন একটা জিনিস যে মানুষকে আর মানুষ রাখে না, ভিতরের আত্মাটাকে মেরে ফেলে এটা। তো তারা বুঝতে পারে না যে আসলে তাদের চিকিৎসা দরকার, যেমনটা 2017-তে হয়েছিল, তখন আমি বুঝতে পারি না যে আমার চিকিৎসা দরকার ছিল, কিন্তু আমার আশেপাশের মানুষরা বুঝেছিল। আর এইরকম এইসব ক্ষেত্রে দেখা যায় যে যারা বলে যে না ছেড়ে দিচ্ছি, এটা সম্ভব না, চিকিৎসা নিতেই হবে, কারণ এটার যে কেমিক্যাল এজেন্টটা আমাদের শরীরের সাথে বিক্রিয়া করে হয়ে যায়, এটা থেকেই যায়। চিকিৎসা ছাড়া ড্রাগের থেকে পরিপূর্ণ মুক্তি পাওয়ার কোনো অবকাশ নেই, একমাত্র সদিচ্ছা আর সুচিকিৎসা, এই দুইটার কোনো অপশন নেই, আর কোনো অপশন নেই। যেমন আমাকে ফখরুল ভাই খুব হেল্প করেছিলেন, ব্রেইন এন্ড লাইফ হাসপাতালের মালিক ফখরুল ভাই, নিজে আমার তো কোনো ভাই বোন নেই, উনি আমার আপন ভাইয়ের মতো সহযোগিতা করেছে আমায় বিভিন্নভাবে, মোটিভেট করছে, কথাবার্তা বলে, ফিনান্সিয়ালি সাপোর্টিভ দেওয়া বা হসপিটালিটির মাধ্যমে, খুব মানে ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, ফখরুল ভাইয়ের কাছে আর ব্রেইন এন্ড লাইফ হাসপাতালের কাছে। আল্লাহ যে আমার বাবার উরস আমাকে দিছে, এর কৃতজ্ঞতার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই তো। এখন বাবা আপনাকে বলছি,
আপনি কি এখন মানসিকভাবে একটু স্বস্তিতে আছেন যে হয়তো আপনার ছেলে ঠিক হয়ে যাবে? আশাবাদী আশাবাদী আপনি যে আপনার ছেলে ঠিক হয়ে যাবে, আবার আপনার কাছে ফিরে আসবেন? ইনশাআল্লাহ। ওকে স্যার, আপনার কাছে আসছে, আপনি কি বলবেন? আমাদের প্রফেসর রহমত ভাই অনেক একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে রিহ্যাবে বা চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করা মানে চিকিৎসা শেষ হয় না। চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করা মানে মাদক ছাড়ার জন্য তাকে প্রস্তুত করে দেওয়া হয়। অর্থাৎ মাদক যে ভিতরে ঢুকে যায় এটার কেমিক্যালটাকে আমরা বের করে দিই, এটা যখন স্ট্রাকচার ব্রেনের স্ট্রাকচার চেঞ্জ করে সেটাকে রিপেয়ার করি, ব্রেনের ফাংশন চেঞ্জ করে, রাগ, অ্যাঙ্গার, স্ট্রেস, এগুলি ফ্রাস্ট্রেশন, এগুলি হাউ টু কমব্যাট, এগুলিকে আমরা ট্রেনিং দিই। অর্থাৎ দায়িত্বটা 6 মাস 3 মাস পরে তার কাঁধে তুলে দিই। এখন সে যুদ্ধের ময়দানে থাকতে হবে 2 বছর, এবং কী কারণে সে রিল্যাপস করতে পারে সেগুলো তার মাথায় আমরা ঢুকিয়ে দিই। সেটা যদি ফলো আপে না আসে, ভাই বলেছেন যদি 3 মাস ফলো আপে না আসে, আমরা বলি 3 মাস না, 6 থেকে 9 মাস, মিনিমাম 3 মাস। যারা ফলো আপে আসে, যারা কানেক্টেড থাকে কাউন্সিলরের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, মানে চিকিৎসা প্রতিষ্ঠানের সাথে, তারা অনেক ভালো আছে। সারা বিশ্বজুড়ে বহু ছেলেপেলে আছে এই দেশের সেরা প্রতিষ্ঠানে, যারা বিশ্বের বিভিন্ন জায়গায় সফল হয়েছে। আমরা সফলদেরকে সামনে আইডিয়াল হিসেবে দেখিয়ে বলতে চাই যে মাদকাসক্তির চিকিৎসাযোগ্য, নিরাময়যোগ্য একটি ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ, এইটার পিছনে সবাইকে লেগে থাকতে হবে। বাবা মাকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত বাবা মাকে বলছি, আমরা যখন বিমানে উঠি তখন বিমানে একটা কথা বলে যে যখন অক্সিজেনের ঘাটতি হবে মাস্ক নামবে, আগে আপনার পাশের সন্তানের মাস্কটা পরানোর আগে নিজের মাস্কটা পরুন, তারপরে বাচ্চাকে লাগান। কারণ আপনি যদি নিজে শক্ত না থাকেন, নিজে যদি নিজের মনোবলটা ধরে রাখতে না পারেন, তাহলে আপনি বাচ্চাকে হেল্প করতে পারবেন না। কিন্তু আমরা দেখি যখনই বাবা মা শুনে সন্তান মাদকাসক্ত, তারা ভেঙে পড়ে, তছনছ হয়ে যায়, তখন তারা নানা ধরনের খারাপ আচরণ শুরু করে, তখন সে আরও দূরে সরে যায়। সুতরাং মমতায়, ভালোবাসায় তার দিকে হাত বাড়াতে হবে, মনে করতে হবে সে একটা চোরাবালিতে ঢুকে গেছে, এখান থেকে আমরা তাকে টেনে তুলব, মমতা দিব, ভালোবাসা দিব, এবং নিজেরা কিছু নলেজ নিব আমার সন্তানকে কীভাবে সুরক্ষা করা যায়। আমরা সেগুলি করি, ফ্যামিলি কাউন্সেলিং। তো সেটা আপনি যদি এক্সিকিউশন করেন, অবশ্যই বহু ছেলের ভালো আছে, আপনাদের সন্তানও ভালো থাকবে। তবে আমরা বলবো যে আমরা শিশুকাল থেকে যদি আমাদের সন্তানদেরকে আত্মবিশ্বাসী করে তুলতে পারি, আমরা যে কবির বকুল প্রথম আলোর ইভেন্ট ম্যানেজমেন্টে যখন ছিল, বিভিন্ন জায়গায় কনসার্ট করেছে, আমাদের সেলিব্রিটি সিঙ্গাররা গান করেছে, সেলিব্রিটি নায়ক নায়িকারা কথা বলছে, বিশেষজ্ঞ হিসেবে আমরা কথা বলছি, মাদককে না বলার প্রতিজ্ঞা করাচ্ছি। বাট দিস নো শুড কাম ফ্রম ইনসাইড দি মাইন্ড, ভেতরের সত্তা থেকে জেগে আসতে হবে। সেটা চিকিৎসা প্রটোকলের মাধ্যমে আমরা তৈরি করে দিই। কিন্তু পারিবারিক যে বিষয়টা, শিশুকাল থেকে আমরা যদি শিশুর বোধের লেভেলে নিয়ে তাদের সঙ্গে কথা বলি, তাদেরকে পারিবারিক সিদ্ধান্তের মধ্যে অংশগ্রহণ করি, তোমার কি মত এই বিষয়ে, যখন তার মতামত দেওয়ার বয়স হয়, তখন তার কনফিডেন্স লেভেলটা বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে, তার নিজের দক্ষতা বাড়বে, তার মধ্যে আশাবাদী মনোভাব তৈরি হবে। যারা আত্মবিশ্বাসী হয় তারা কিন্তু না বলতে পারে। অশুভ কেউ যদি মাদক তুলে দেয়, তারা বলতে পারে নো থ্যাঙ্কস। এই যে সত্তাটা, এটা শিশুকাল থেকে গড়ে তুলতে হবে, তাহলে একটা বিরূপ পরিবেশের মধ্যে তারা নিজেকে প্রোটেক্ট করতে পারে। আমি এটাই আহ্বান জানাই আমার সমস্ত দেশবাসীর কাছে। আমাদের দেশের সবচেয়ে প্রধান মাদক বিরোধী আন্দোলন করছে প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে, সেখানে আমিও একজন আছি। তো আমরা বলি যে সচেতনতা বৃদ্ধি প্রত্যেকে করতে হবে। যিনি সিঙ্গার তিনি গানের মাধ্যমে করবেন, কবির বকুল অনেক গান লিখেছেন। যিনি সাহিত্যিক তিনি সাহিত্যের মাধ্যমে করবেন। আমি জানি এদেশের বহু সাহিত্যিক মাদক বিরোধী উপন্যাস লিখেছেন, আমি নিজেও 4টি উপন্যাস লিখেছি, এবং আমার এই উপন্যাসগুলো সামাজিক খরটাকে তুলে এনেছে। যারা পড়েছে তাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়, যাদেরকে চিকিৎসা করি তাদেরকে পড়তে দেই যে কী ভয়াবহতা হয়। সুতরাং প্রত্যেকের লেভেল থেকে কাজ করতে হবে। আপনি উপস্থাপক, আপনি কাজ করছেন, আপনি অভিনয় শিল্পী, আপনি কাজ করছেন, আপনি একজন শিক্ষক, আপনি কাজ করছেন। আমাদের প্রত্যেককে কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে। এটা শুধু সরকারের উপর একা চাপিয়ে দিলে হবে না। সরকার তার ডিমান্ড রিডাকশান, হার্ম রিডাকশান অথবা সাপ্লাই রিডাকশানের যে নীতিমালা অনুযায়ী কাজ করছে, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে সচেতনতা বাড়ানোর জন্য আমাদের প্রত্যেককেই ভূমিকা রাখতে হবে। প্রত্যেকটা কামাল ভাই যেটা বললেন, প্রত্যেকটা সেক্টরে যে যার সেক্টর থেকে কাজ করবেন। আমরা নাট্যকলা বিভাগের যে পক্ষ থেকে যেটা আমরা করি, মঞ্চাভিনয়ের মধ্যে দিয়ে বা পথনাটকের মধ্যে দিয়ে মাদক বিরোধী যে নাটকগুলো করি, সেগুলো আমরা নিয়মিত করি, কিন্তু এটা আমাদের সেক্টরের কাজ। ঠিক আছে। আর একটা কথা,
এই যে বললেন, বারবার বলছেন কামাল ভাই এবং আমিও বলছি যে ভালোবাসা, স্নেহ, প্রেম, রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথাই আছে, জীবে প্রেম করে যেজন সেজন সে বিচে ঈশ্বর। জীবের প্রেম করো, এর উপর আর কোনো ওষুধ নাই। ভালোবাসা, প্রেম, এর উপর কোনো ওষুধ নাই। কবির বকুল, আপনার কাছে আসছি, আপনি কি মাদক নিয়ে কোনো গান তৈরি হয়েছে বা কখনো কি কোনো গান তৈরি করেছেন? হ্যাঁ, সেটা সেই 20 বছর আগেই করেছি। ওই যে আমি বললাম যে আমাদের প্রথম আলো ট্রাস্ট থেকে আমরা মাদক বিরোধী আন্দোলনে, যেটা মাদককে না বলো, এটা আমাদের স্লোগানই। সেই যখন আমরা এই পথে নামি তখনই আমি একটা গান লিখেছিলাম। সেই গানটি সুর করেছিলেন এবং গেয়েছিলেন আয়ুব বাচ্চু। আচ্ছা আচ্ছা। আমি এবং আমাদের এই আন্দোলনের প্রত্যেকটা, আমরা মাদক বিরোধী কনসার্ট যতগুলো করেছি, বাচ্চু ভাই প্রত্যেক প্রোগ্রামে তিনি ছিলেন। তো গানটা আমার যতদূর মনে আছে আর কি, একটু বলি আমি। বন্ধু সময় হলো মাদককে না বলো, বন্ধু সময় হলো মাদককে না বলো, একটি জীবন অনেক দামি, বোঝাবো তাকে তুমি আমি, বন্ধু হয়ে তার পাশে থাকি চলো, বন্ধু সময় হলো মাদককে না বলো। এই টাইপের ছিল। সুপ্রিয় দর্শক, শুধু কথা বলার জন্যই কিন্তু কথা বলা নয়। আজকের এই আলোচনার পর অনেক পরিবারই হয়তো সচেতন হবেন, অনেক পরিবারই হয়তো তার সন্তানের প্রতি, তার পরিবারের প্রতিটি সদস্যদের প্রতি সচেতন হবেন। সুপ্রিয় দর্শক, রাতের আধার যতই কালো হোক না কেন, রাতের শেষে সূর্য উঠবেই, চারিদিক ভরে যাবে সোনালি আলোয়। মাদকের ছোবলে পড়ে আর কোনো পরিবারের হাহাকার আমরা দেখতে চাই না। আর কোনো সম্ভাবনাময় ফুল ঝরবে না অকালে। পারিবারিক বলয় ভরে উঠুক আনন্দ ঘন পরিবেশ। পরিবারের সকল সদস্যের সুন্দর সুন্দর স্বপ্নগুলো প্রস্ফুটিত হয়ে সুবাস ছড়াক। সকল টানাপোড়েন, সকল ক্রান্তিকালে পরম আদরে ধরে রাখবো পরিবারের সকল সদস্যের হাত। আমাদের এই পরম নির্ভরতার ছোঁয়া সরিয়ে দিতে পারে নেশা নামক বিষাক্ত ছোবলকে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে। সবাই ভালো থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন।